আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান ভিশনের নিয়মিত আয়োজন উদ্যমী তারুণ্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি হাসান। আর আজকে আমাদের উদ্যমী তারুণ্যে অতিথি হিসেবে আসছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের সফল উদ্যোক্তা, তরুণদের মধ্যে সফল একজন আবিষ্কারক, আমরা ইনভেন্টর যাকে বলছি, আমাদের ডিজিটাল কন্টেন্ট নির্মাতা জাফর সাদিক। চলুন আমরা জাফর সাদিকের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ প্যান ভিশন টিভিকে এই চমৎকার একটা অনুষ্ঠান উদ্যমী তারুণ্য, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, শুরুতেই চলুন আজকের অতিথির তিনি যে বিষয় নিয়ে কাজ করছেন তার ছোট্ট একটি ডকুমেন্টারি দেখে আসি। বাড়তি অবকাশ দূরে থাক, ঘরের ছোট্ট সোনামণিকে হাতে খড়ি দেবার মতো ফুরসতটুকুও যেন হয়ে ওঠে না অনেক কর্মজীবী বাবা মায়ের। ফলে শুরুতেই বাধাগ্রস্ত হয় শিশুর প্রাক প্রাথমিক শিক্ষা। তাই এমন অনিবার্য সংকট থেকে উত্তরণে সহায়ক ভূমিকা রাখতে পারে আধুনিক প্রযুক্তি। কন্টেন্ট ডেভেলপার জাফর সাদিক উদ্ভাবিত ডিজিটাল লার্নিং পেন এনে দিয়েছে সেই অভাবনীয় সুযোগ। এটা হচ্ছে ডিজিটাল লার্নিং পেন, অর্থাৎ আপনার সন্তানের গৃহশিক্ষক। এখন কিভাবে আপনার সন্তানকে এই কলমটা পড়াবে চলুন আমরা দেখি। এই কলমের মাঝখানে দেখুন একটা বাটারফ্লাই বা প্রজাপতি চিহ্ন আছে। এই বাটারফ্লাইতে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে কলমটা অন হবে। দেখুন আমি অন করছি। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কলমটা অন হলো। এখন আপনি আমাদের টোটাল বই আছে 15টা। আপনি কোন বই পড়তে চান, যেই বই পড়তে চান সেই বইয়ের কভার পেজে একটু টাচ করুন কলমটা। লার্নিং পেন, সোনামণির বাংলা পড়া। যখন যেই বইতে টাচ করবেন সেই বইটা কলমটা সিলেক্ট করবে এবং কলমটা সেই বইয়ের নাম বলবে। তারপরে আপনি ভিতরের পড়া শুরু করুন। অর্থাৎ আপনি যখন যেই বর্ণে টাচ করবেন সেই বর্ণটা কলমটা 3 বার পড়াবে। এই বইয়ের মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ এবং ছোট ছোট ছড়া আছে। যেমন ধরুন, ছতে ছবি, ছবি আঁকি রং তুলিতে, ছবি আঁকি রং তুলিতে, স্মৃতি হয়ে থাক ঝুলিতে। এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে বিনোদন আছে। আমরা একটা গান শুনি, যেমন ধরুন আমি যদি টাচ করি এখানে, দেশাত্মবোধক গান, কলমটা বললো দেশাত্মবোধক গান। তারপরে আমরা শুনি গান, দেশের গান। তারপরে তারপরে এইভাবে দেশাত্মবোধক গানগুলি এবং কিছু ছড়া গল্প আছে এই বাংলা বইয়ের মধ্যে। আমি এখন ইংরেজি বইটা পড়ে শোনাচ্ছি। এই ইংরেজি বইয়ের সর্বশেষ আছে কিছু রাইমস, কিছু ইংলিশ সং এবং আছে স্টোরি। এরপরের বই হচ্ছে গণিত বই। এই বইটা আবার 2 ভাষায়। আপনার সন্তান যখন 1, 2, 3 শিখবে, সাথে সাথে সে যেন 1, 2, 3 শিখে ফেলে, সেইভাবে এই বইটা তৈরি করা। এবং আছে আরবি বই। আলিফ 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 বা বা 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 1 10 3 13। স্বয়ংক্রিয় এই শিক্ষা উপকরণ যেমন শিশুর মনোযোগ ধরে রাখে,
তেমনি পড়ার ফাঁকে অভিভাবকরাও সেরে নিতে পারেন ঘরের কাজ। আমি একজন কর্মজীবী মা, কাজের সূত্রে প্রায়ই আমাকে ব্যস্ত থাকতে হয়। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই অসাধারণ একটা এডুকেশনাল টয় অ্যাকচুয়ালি। এটা একই সাথে বাচ্চাদেরকে খেলার আমেজটাও দিচ্ছে, আবার শিখাচ্ছেও। লার্নিং পেন আমার অনেক প্রিয়। ডিজিটাল পাবলিকেশনস প্রকাশিত লার্নিং পেনের 2020 সালের প্যাকেজে থাকছে 15টি ডিজিটাল বই, যার মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক ও আরবি এই 4টি মৌলিক বই। এছাড়া রয়েছে ওয়ার্ড মিনিং ও সাধারণ জ্ঞানের আরও 11টি বই। এই কলমটা এবং 15টি ডিজিটাল বই সহ এই প্যাকেজের দাম হচ্ছে 3000 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার দেখে ফোন করুন, আমরা আপনার ঠিকানায় এই কলম পৌঁছে দেব ইনশাআল্লাহ। গত 4 বছরের অগ্রযাত্রায় বিস্ময়কর সব বই ও কলম পৌঁছে গেছে লক্ষাধিক শিশুর হাতে। শিক্ষা সহায়ক এই ডিজিটাল ডিভাইসে নিত্য নতুন সুবিধা ও ফিচার যোগ করতে গবেষণা করছেন জনাব জাফর সাদেক। সেই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা বিস্তারে আরও এগিয়ে যেতে চায় ডিজিটাল পাবলিকেশনস। তো চলুন দর্শক, আমরা আমাদের অতিথির কাছে চলে যাই। জাফর সাদিক ভাই, আপনাকে দেখতাম 2001 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে অনেক বড় বড় অনুষ্ঠান করতে, কিন্তু এখন আপনাকে মিডিয়াতে উপস্থিত দেখি না, কেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি এটিএন বাংলা, আরটিভি, এনটিভিতে কাজ করেছি। তো 2012 সালে আমি রমজান মাসে গাহি সাম্যের গান নামে একটা প্রোগ্রাম করতাম। ওই প্রোগ্রামে আমি যে স্পন্সর পেয়েছিলাম, এর মধ্যে একটা স্পন্সর ছিল বাচ্চাদেরকে উপহার দিত, অর্থাৎ আমার প্রোগ্রামের মধ্যে যারা ভালো করতো, যেই বাচ্চারা, যারা মানে যেই বাচ্চাটা পারফর্মার অফ দ্য ডে হতো, তাকে একটা উপহার দেওয়া হতো একটা কোম্পানির পক্ষ থেকে। তো সেই উপহারটা ছিল একটা ডিজিটাল কলম। তো সেই কলমটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে একটা কলম লেখায় বা বইতে টাচ করলে যদি পড়ে, ইংলিশ পড়ে, তাহলে বাংলাও পড়বে। তো এই প্রযুক্তিটা নিয়ে ঘাটতে ঘাটতে একটা সময় মনে হলো যে আমি চায়নাতে যাই, চায়নায় গিয়ে যারা এটা তৈরি করেছে তাদের সাথে কথা বলি। বাংলাদেশে এই প্রযুক্তিটা যদি অ্যাভেলেবেল করা যায়, তাহলে মানে শিক্ষা ক্ষেত্রে একটা বিপ্লব ঘটবে, বিশেষ করে শিশু শিক্ষা। এই চিন্তা থেকে আমি চায়নায় গিয়েছিলাম এবং মানে 2012 সালে সর্বশেষ আমার এনটিভিতে একটা প্রোগ্রাম ছিল গাহি সাম্যের গান। ওই মিডিয়া এতটুকু ছিল। 2012 সাল থেকে এই 2020 সাল চলছে, গত 8-9 বছর ধরে আমি এই প্রযুক্তি নিয়ে কাজ করছি এবং ব্যবসা করছি সফলভাবে, আলহামদুলিল্লাহ। সারা দেশে আমার প্রোডাক্ট যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতেই পারি যে আপনার এই যে লার্নিং পেনের যে আইডিয়াটা ঠিক ওই প্রোগ্রাম থেকে, হ্যাঁ, সেখান থেকে। তবে আরও আগে আমি একটা কোরআন দেখেছিলাম, ডিজিটাল কোরআন। আচ্ছা, তো এটা, এই কোরআনটাও চাইনিজদের তৈরি করা কোরআন। তো সেইটাও আমাকে ভাবিয়েছিল যে একটা কলম টাচ করলে, আরবি লেখায় টাচ করলে কলমটায় তেলাওয়াত করে শোনাচ্ছে। তো কলমের সাথে বইয়ের কি সম্পর্ক, এটা মাথায় প্রশ্ন আসতো। কিন্তু একটা পর্যায়ে যখন দেখলাম যে না, এটা নিয়ে শিক্ষা বা মানে বিভিন্ন ভাষায় শিক্ষার জন্য শিশুদের বিভিন্ন কন্টেন্ট তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তো বাংলাদেশে এটাকে অ্যাভেলেবেল কিভাবে করা যায় আমার মাথায় চিন্তা আসে। সেখান থেকে আমি এটার ব্যাপারে আগ্রহী হয়ে চায়নাতে যাই। জি, ধন্যবাদ। তবে চায়নায় একটা গুয়ানজু নামে একটা জায়গায় পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস ফেয়ার, ক্যান্টন ফেয়ার হয়। এটা হলো মানে এই ক্যান্টন ফেয়ারটা সম্পর্কে আমাদের তরুণ উদ্যোক্তা সবার জানা দরকার যে ওখানে কি হয়। পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস মেলা, ব্যবসায়িক যে মেলা, সেই মেলাটা হয় ক্যান্টনে, অর্থাৎ গুয়ানজু নামে চায়নার একটা জায়গায়। তো সেই ক্যান্টন ফেয়ারে আমাকে ওখানকার একটা কোম্পানি, এইরকম কলমের একটা ডিজিটাল কলমের একটা কোম্পানি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, ইনভাইটেশন দিয়েছিল। তো প্রথম 2013 সালের শুরুর দিকে আমি চায়নাতে যাই ওই ফেয়ারে। তো সেখানে গিয়ে যখন দেখলাম যে না, এই কলমটা, এই প্রযুক্তিটা মূলত আবিষ্কার হচ্ছে তাইওয়ানের কয়েকজন বিজ্ঞানী বা কয়েকজন ইঞ্জিনিয়ার এটা তৈরি করেছে। তো এই প্রযুক্তিটা
ওখানে গিয়ে আমি ব্যাপকভাবে দেখলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে আছে এটা অলরেডি। তো আমি তাদেরকে বললাম যে আমিও বাংলাদেশে এটা করতে চাই, কি করতে হবে? গুড আইডিয়া। তো ওরা বললো যে যে তুমি যদি করতে চাও তাহলে তুমি দেশে যাও, গিয়ে আমাকে কিছু থিম দিল যে তুমি যেই বইগুলিকে ডিজিটাল করতে চাও সেই বইগুলিকে একেবারে এআই ফাইল বলতে ইলাস্ট্রেটর ফাইল বলে, অর্থাৎ ডিজাইন করে, এবং ডিজাইনের যে বইগুলি তুমি ডিজাইন করবে সেই বইয়ের যে কন্টেন্টগুলি, সেই কন্টেন্ট পড়াগুলিকে রেকর্ডিং করে নিয়ে আসো চায়নায়। এরপরে আমরা প্রত্যেকটা বইকে সফটওয়্যার তৈরি করে দেব এবং কলম দেব, সেইভাবে তুমি কাজ করবে। তো চায়নাতে আমি শুধুমাত্র এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার জন্য শুরুতে প্রায় 2-3 বার গিয়েছিলাম। তো গিয়ে সেখান থেকে তাদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে এসে প্রায় 6 মাস ছিলাম, কিছু বই তৈরি করলাম, তৈরি করে আবার নিয়ে গেলাম, অডিও রেকর্ড করে নিয়ে গেলাম। তো ওখানকার ইঞ্জিনিয়াররা এক একটা বই তৈরির জন্য 1000 মানে $1000 নেয় ফি, এটা মেকিং কস্ট, ডেভেলপমেন্ট ফি। আচ্ছা। তো যখন ওরা ডেভেলপ করছে আমি তখন সাথে ছিলাম, ল্যাব রুমে ওরা কাজ করছে। তো ওরা কাজ করছে কিন্তু আমি দেখছি যে ওরা কিভাবে কাজ করতেছে। তো আমি আসলে মিডিয়াতে কাজ করতাম না, টেলিভিশনে। আমি মূলত আমি নিজে ক্যামেরাম্যান ছিলাম, আমি আমার প্রোগ্রামগুলো আমি দেখলেই খুব দ্রুত কাজ করতাম। হ্যাঁ, আমি নিজে এডিটিং করতাম। তো ওরা যে কাজ করছে কম্পিউটারে, আমার কাছে মনে হচ্ছে যে ওরা যেই কাজগুলি করছে এগুলি আমি শিখলে সহজ কাজগুলি আমিও পারবো। তো ওদেরকে বললাম যে মানে ওদেরকে বলতে আমাকে যে আমার সাথে যে কথা বলে ওই কোম্পানির যে মানে দুভাষী, সে ইংলিশে কথা বলে, আমি তার সাথে ইংলিশে কথা বলি। তো সে আমাকে বললো যে, আমি তাকে প্রশ্ন করলাম যে যেই সফটওয়্যার দিয়ে ওরা কাজ করতেছে, আমি বললাম যে আই ওয়ান্ট টু বাই দিস সফটওয়্যার, আমি এই সফটওয়্যারটা কিনতে চাই, তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এটা মানে শেখার পরে আমি বাংলাদেশে বসেই তৈরি করতে পারবো, সহজ হবে আমার জন্য, তুমি কি এই সফটওয়্যারটা বিক্রি করবে কিনা। সে আমার এই প্রশ্ন শোনার পরে একটু ঘাবড়ে গেল এবং সে তার বসকে, পাশেই বসা তার বসকে চাইনিজ ভাষা কি যে বলল যে আমি সফটওয়্যারটা কিনতে চাই, ওরকমই তার বসকে বুঝাইলো। তার বস যে রিয়েক্টটা, আমি তো তার ভাষা বুঝি না, মানে মনে হলো যেন অ্যাটিটিউডে আপনি বুঝছেন না এটা বিক্রি করে, এই সফটওয়্যার যদি দিয়ে দেয় আমাকে বা আমাকে শিখিয়ে দেয় তাহলে আমি তো শিখে ফেললাম এই প্রযুক্তিটা। সে দুভাষী আমার ওই মেয়েটাকে বললো যে না, এটা তুমি বলে দাও যে এইটা চাইনিজ ভাষায় আছে, ইংলিশ ভাষায় নাই। তো মেয়েটা বললো, জাফর, দিস সফটওয়্যার অনলি হ্যাভ চাইনিজ ল্যাঙ্গুয়েজ, নো হ্যাভ এনি আদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আদার ল্যাঙ্গুয়েজ নো হ্যাভ। তো আমি চিন্তা করলাম যে চায়নারা যখন কোনো কিছু তৈরি করে তখন তারা বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসকে মাথায় রেখে তারা যে কোনো জিনিস তৈরি করে। তখন আমি বললাম যে ওকে ঠিক আছে, আমি শেনজেন ওখানে মানে চায়নার ওখানকার কিছু বাঙালি মানুষের সাথে কথা বলে আমি কিছু হেল্প নিলাম যে ভাই এই জিনিসটা এখানে কোথায় পাওয়া যায় বা এইটার আরও কোনো কোম্পানি আছে কিনা, আপনারা আমাকে হেল্প করেন। তো এক ভাই আমাকে হেল্প করলেন, উনি নেটে ঘেটে আমাকে কয়েকটা কোম্পানি বের করে দেখালেন যে দেখেন এই সেম প্রোডাক্টটা আরও অনেকগুলি কোম্পানি সেল করে এবং এরা তৈরি করে। তো আমি অন্যান্য কোম্পানির সাথে কথা বলার পরে জানতে পারলাম না এটা নিয়ে পড়াশোনাও করা যায় এবং এই পুরো প্রযুক্তিটা ওদের একটা সিস্টেম আছে, ওরা শেখায়, টাকা দিলে ওরা শেখাবে। তখন আমি আগে যে কোম্পানির সাথে কাজ করতাম ওদেরকে তো অলরেডি বেশ কিছু অ্যাডভান্স দেওয়া আছে আমার, আমি নতুন কোম্পানির সাথে আবার কথা বলা শুরু করলাম যে তোমরা যদি আমাকে এটা শিখাও, আমি কীভাবে শিখতে চাই, তোমরা আমাকে শিখাও বা কীভাবে শেখার যে সিস্টেমটা আমাকে বলে দাও। তো চায়নাতে বাদল ভাই নামে একজন ভাই আছেন, যিনি প্রায় বহু বছর ধরে ওখানে থাকেন, ওনার ওয়াইফ বাচ্চা কাচ্চা সব চাইনিজ, মানে উনি শুধু বাঙালি, ওনার পুরো পরিবার চায়নার। ওনার সহযোগিতায় আমি একটা ফ্যাক্টরির সাথে কথা বললাম যে 3 বছর লাগবে এই পুরো প্রযুক্তিটা শিখতে। তো আমি বললাম ওকে, 3 বছর আমি এটা শিখতে চাই, কারণ যেই কলম দিয়ে আমি বইতে টাচ করছি এবং কলমটায় পড়ে শোনাচ্ছে, তো এই কলমটা যদি কোনো এক সময় নষ্ট হয়ে যায়, ধরুন এই বইয়ের একটা পাতা পড়ছে না, পুরো বইয়ের মধ্যে মাঝখানে কোনো একটা পেজ পড়তেছে না কলমটা, তখন আমি কি করব? তখন তো এটা ঠিক করতে হবে। ওরা বললো যে সমস্যা নাই, তোমরা আমাকে নেটের যুগ, তুমি আমাকে ফোন দিলে আমি বলে দেবো সমাধানটা বলে দেবো কেন ঠিক করতে হয়। তখন আমার কাছে মনে হয় যে সমাধান তো এই ফোনে কোথায় চায় না, কোথায় বাংলাদেশে আমি আছি,
এরকম ফোনে ফোনে যদি সমস্যা, আমি কয়টা ঠিক করব? প্রতিনিয়ত এটা একটা ইলেকট্রিক ডিভাইস, প্রতিনিয়ত নষ্ট আসতে পারে। আমি ঠিক করতে গিয়ে ওদের কত রকম শরণাপন্ন হব, সমস্যা হতেই পারে। তখন আমার কাছে মনে হলো যে না, এইটা পুরোপুরি শিখতে হবে আমার। আমি যদি পুরোপুরি না শিখি তাহলে এই বিজনেসটাও করতে পারবো না, বা এইটাকে আমি সফল হয়ে বাংলাদেশে মানে এটাকে প্রকাশ করতে পারবো না। তারপরে ওদের সাথে 3 বছরের একটা চুক্তিতে আবদ্ধ হলাম। 3 বছরের পুরো কাজ আমাকে শিখিয়ে দেবে। 3 বছর আমি মানে কত যে কষ্ট করেছি চায়না থেকে। চায়নার খাওয়া দাওয়া, থাকা, এখানকার এনভায়রনমেন্ট, পরিবেশ, আবহাওয়া কোনো কিছুই আমার জন্য মানে পজিটিভ ছিল না। বাংলাদেশের পরিবেশ বা বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, সেখানকার এনভায়রনমেন্টটা সম্পূর্ণই ভিন্ন একদম। মানে ওখানে আমি ছিলাম যে হঠাৎ এখন বৃষ্টি আসে, কিছুক্ষণ পরে এমন গরম, আবার কিছুক্ষণ পরে এমন শীত, যে এই যে চেঞ্জ, কিছুক্ষণ পর পর চেঞ্জ। চায়নার তো খাওয়া দাওয়াও দেখি যে বাংলাদেশের থেকে তো একদম সম্পূর্ণ ডিফারেন্ট। সেখানে খাওয়া দাওয়াটা আমরা যেমন ভাত খাই, চাইনিজরা খায় নুডলস। তো আমি নুডলস আসলে এমনিতে পছন্দ করি না। আমার একটা মানে এই খাওয়া নিয়ে একটা মজার অভিজ্ঞতার কথা বলি। আমি চায়নাতে প্রথম যাওয়ার পরে প্রথম যে আমার খাবারটা, সেই খাবারটা ছিল ঝিনুক। তো আমি প্রথম তো আমি ইংরেজি কম, আমি ওইভাবে থ্রু কথা বলতে পারতাম না। তো সোনিয়া নামে একটা মেয়ে ওই কোম্পানির মালিক ছিল। ওখানে কিন্তু মেয়েদের নির্ভর প্রতিষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান বা যে কোনো ফ্যামিলি বা যে কোনো ইয়ার প্রধান থাকে মেয়েরা। আচ্ছা। তো সোনিয়া ওরা মূলত ইউরোপে এক্সপোর্ট করতো ওদের মালামালগুলো। ওই মালামালগুলি নর্মাল হচ্ছে একটু দাম বেশি। তো সোনিয়া, তার সাথে যখন আমি ফার্স্ট দেখা করলাম, কথা বললাম, তখন আমি ভেঙে ভেঙে ইংলিশ বলছি, আর ও তো খুব দ্রুত কথা বলে। তো আমার খুব মনে পড়ে আমার ইংলিশ শেখাটা তার কাছ থেকে। সে আমাকে বললো, জাফর, এই পাশাপাশি বসা। তো সে একটা প্রশ্ন করলে আমি খুব গুছিয়ে, যেমন ধরুন মানে গ্রামার মেনটেন করে খুঁজে খুঁজে শব্দ বের করে করে আমি উত্তর দিতাম। সে আমাকে বললো, জাফর, ইউ টক উইথ মি ইংলিশ স্লোলি, ডোন্ট ওয়ারি, আই উইল টিচ হাউ টু টক ইংলিশ। ও আমার বললো, জাফর, তুমি ভয় পাও না, ইংরেজি কিভাবে কথা বলতে হয় আমি তোমাকে শেখাবো, তুমি আমাকে স্লোলি কথা বলো, মানে ধীরে ধীরে বলো। এই যে তার যে ওই যে কথাটা এখন আমার মনে পড়ে, যে ইংলিশ শেখার ক্ষেত্রে তার এই কথাগুলি আমার জন্য কাজে দিয়েছে। তো যখন হোটেলে খাইতে বসলাম, প্রথম আমাকে এনে দিল। আমার জিজ্ঞেস করলো, হোয়াট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? তো আমি বললাম যে আই ওয়ান্ট টু ইট সি ফুড, মানে সামুদ্রিক খাবার খেতে চাই। সামুদ্রিক সি ফুড মানে সামুদ্রিক মাছ বা যে কোনো জিনিস। তো আমি তো আর খুলে বলি না যে মাছ খাবো বা এটা সেটা। সি ফুড ওরা নিয়ে আসছে ঝিনুক। আচ্ছা। তো ঝিনুকের খাবার ঝিনুক, এত বড় বড় ঝিনুক। ঝিনুকটা যখন সামনে দিল, তখন খেতে হয়তো কাঠি দিয়ে। তো ঝিনুকটা আমার সাথে যারা আছে সবাই খাচ্ছে, তো আমি খাওয়া শুরু করি নাই। তো আমি আবার মাঝখানে একটু প্র্যাকটিস করে নিলাম ঝিনুক কাঠি দিয়ে কীভাবে ধরতে হয়। তো প্র্যাকটিস করে আমরা তো ধরেন যে কোনো পরিবেশে গেলে আলহামদুলিল্লাহ আমরা ফিট হইতে পারি, কাঠি দিয়ে ধরা যায়। তো ঝিনুকের এক সাইড হা করা থাকে, আর এক সাইড ঝিনুকের ভিতরের ওই যে যেটা খায় ওইটা থাকে। তো ওইটা সিদ্ধ জিনিস, তো ওইটা কাঠি দিয়ে টাচ করে ধরে আবার সসের মধ্যে ডুবিয়ে তারপরে আবার খায়। তো আমি প্রথম সসে ডুবিয়ে মুখে দিলাম। মুখে দেওয়ার পরে আমার কাছে, আমি চিন্তা করছি যে মুখে দিয়ে চাবাইলাম, দেখি না টেস্টি, তো আমি গিলছি। তো গিলের সময় আমার মনে হলো যে আমি আবার ভাবছি যে আবার বের হয়ে যায় কিনা, বমি হয় কিনা। তো গিলছি আর ভাবতেছি যে কোনো বের হয়ে যায় কিনা, না গিলতে পারলাম, সফল। এরপরে আরেকটা খাইলাম। এইভাবে আমি ঝিনুক শিখে গেলাম। না, দেখলাম না ঝিনুক আসলে মজা। এবং এখন তো আমি ঝিনুককে খুব মিস করি। আমি যে এই করোনার কারণে চায়না যেতে পারছি না, ঝিনুক খাইতে পারি। ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস আর ডলফিন। ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস, ডলফিন, এই 4টা খাবার ছিল আমার মানে নিত্য নৈমিত্তিক খাবার। মানে এগুলো ছিল মানে আমি খেতে পারতাম, আর অন্য কিছু তো খেতে পারতাম। সাপ, কুচ্চা থেকে শুরু করে কি বলে টর্টস, মানে কি বলে এটাকে, মানে কাটটা, এটা কি বলে এটাকে, কাশি, অর্থাৎ কুচিয়া আর কি। হ্যাঁ, সামুদ্রিক বিভিন্ন প্রাণী আছে না, বাকিগুলো খেতে পারতাম না। আমি খেতে পারতাম ঝিনুক, অক্টোপাস, কাঁকড়া আর এই জাতীয় খাবার। তো মাঝে মাঝে মনে হতো কি যে, তো ওদের সাথে যখন খেতাম তো খাইতাম, কিন্তু বাঙালি, আমি যেখানে থাকতাম আশেপাশে বাঙালি না থাকার কারণে আমার খেতে খুব কষ্ট হতো, এবং শুকনো খাবার খুব বেশি খেতাম আমি। কারণ বাংলাদেশে যে হোটেলগুলিতে
বা আপনি দেখেন যে গরুর মাংস টাঙিয়ে রাখে বিক্রি করে, এটা তো আমাদের কাছে ইজি বিষয়। আপনি যদি দেখেন যে শুয়োরের মাংস টাঙিয়ে রাখতেছে, তখন আপনার কাছে কেমন লাগবে? শুয়োরের মাংস ভাজতেছে, গন্ধ আপনার নাকে আসতেছে, আপনি রাস্তা দিয়ে পাশ দিয়ে হাঁটতেছেন, পাশে হোটেলে শুয়োরের মাংস রান্না করতেছে, বা একবারে সামনেই ওরা ভাজতেছে, আপনি দেখতেছেন সাদা সাদা শুয়োরের মাংস, কেমন লাগবে? তো খুবই খারাপ লাগতো। এবং মাঝে মাঝে আমি যখন চায়না থেকে দেশে আসতাম, আমার মানে আমি আর যেতে আমার ইচ্ছা করতো না, মনে হয় মানে খুব কষ্ট হতো। এবং আমি পরিবার থেকে যাওয়ার সময় আমি খুব কান্না করতাম যে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে কষ্ট, আমার কাছে মনে হতো যে এই যে একটা প্রযুক্তি, এই যে একটা কলম, আমি দর্শকদেরকে এখনো এই কলমটা দেখাইনি, যেটা নিয়ে এত কথা বলতেছি, এই হলো লার্নিং পেন। আচ্ছা, তার আগে আমাদের একটি বিরতির সময় চলে আসছে, আমরা বিরতির পরে আরো অনেক সুন্দর কথা শুনবো। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের একটি বিরতির সময়। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আমরা এই ডিজিটাল লার্নিং পেন নিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্যবহুল কথা শুনব। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। চলুন আমরা আজকের এই অনুষ্ঠানের অতিথির কাছে চলে যাই। জি প্রিয় জাফর সাদিক, আমরা তো অনেক কথা আপনার ডিজিটাল লার্নিং পেন নিয়ে শুনেছি। এই পর্যায়ে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে এই পেনটি আসলে এই বইটা কিভাবে কাজ করে, এটা একটু দর্শকদেরকে জানাতে চাই। এটা তো ধরুন একটা ডিভাইস, একটা কলম, দেখতে কলমের মতো, কিন্তু এটা একটা এডুকেশনাল টয় বা শিক্ষামূলক খেলনা। এটা ধরুন আপনার যে মোবাইলের মধ্যে র্যাম আছে, তারপরে মাদারবোর্ড আছে, হার্ড ডিস্ক আছে, প্রসেসর আছে, সবকিছুর মিলিয়ে কিন্তু মোবাইলটা কাজ করে। এই কলমটাও ঠিক ওইরকম একটা ডিভাইস। এই শুধুমাত্র বাড়তি একটা সেন্সর আছে। আচ্ছা, যে সেন্সরের মধ্যে ছোট ছোট দুটো ক্যামেরা আছে, লাইট আছে, এই কলমটায় দেখতে পায়। অর্থাৎ যেমন ধরুন এখানে 15টা বই, এই কলমের সাথে 15টা বই আছে। এই 15টা বই মানে 2 থেকে 10 বছরের শিশুদের জন্য মূলত আমি এটা তৈরি করেছি। আচ্ছা, 2 থেকে 10 বছর শিশুরা, অর্থাৎ একটা বাচ্চা যখন বয়স 2 বছর হয় তখন সে কথা বলা শুরু করে, একটু একটু করে কথা বলা শুরু করে, তখন সে খেলনা চায়, তার খেলনা লাগবে। আপনি একটা খেলনা কিনে দিলেন, 2-3 দিন পরে ভেঙে ফেললো, আবার খেলনা চাই। তো আমার চিন্তা ছিল যে যেই বাচ্চাটা কথা বলা শুরু করে তখন থেকে 5 বছর বয়স পর্যন্ত, যে কোনো বাচ্চারা কিন্তু সাধারণত 4 থেকে 5 বছর বয়সে স্কুলে যায়, কিন্তু 2 বছর থেকে 5 বছর বয়সের এই মাঝখানের সময়টা মা বাবাকে কাটিয়ে দেয়, মা বাবাকে অনেক জ্বালায়, খেলনা চাই। তখন যদি এই খেলনাটা দেওয়া হয়, এই কলমটা দেওয়া হয়, তখন তার জন্য সে নিজে নিজে অনেক কিছু শিখে ফেলতে পারবে। অর্থাৎ স্কুলে যাওয়ার আগেই, স্কুলে যা সে গিয়ে শিখবে তার অনেকটা শেখা হয়ে যায়। তো এখন ধরুন এই 15টা বই, এই 15টা বই, এখানে বইগুলো কিন্তু কাগজের বই। এই কাগজের মধ্যে একটা সফটওয়্যার প্রিন্ট হয়। যেমন ধরুন এই বাংলা বইটা, হ্যাঁ, আমি টাচ করছি, যেমন কলমটা আমি অন করছি, আরেকবার দেখুন, এই মাঝখানে একটা বাটারফ্লাই চিহ্ন আছে, 3 সেকেন্ড চেপে ধরে হলে অন হয়। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, এটা অন হয়েছে। এখন আমি যেই বইটা পড়তে চাই সেই বইয়ের কভারে টাচ করছি, লার্নিং পেন সোনামণির বাংলা পড়া, মানে এই বইটাকে কলমটা সিলেক্ট করলো। এখন আমি টাচ করছি, রস্য ই, রস্য ই, রস্য ই, রস্য উ, রস্য উ, চ, চ। অর্থাৎ এই যে উল্টাপাল্টা দিলেও কোনো অসুবিধা নাই। এখানে মানে প্রশ্ন আসতে পারে যে কলমের সাথে বইয়ের কি সম্পর্ক। এইটাই হচ্ছে মূল থিমটা, এবং এইটাই হচ্ছে লুকানো একটা প্রযুক্তি, যেটা আসলে সচরাচর সবাই জানে না। অর্থাৎ বাংলাদেশে আমার জানা মতে গত 13 সাল থেকে আজকে 20 সাল, এই যে 6-7 বছর, এই 7 বছরে আমার পরে সেকেন্ড আর কাউকে আমি দেখি নাই যে এরকম প্রযুক্তি নিয়ে কাজ করতে। তো তার মানে ধরুন এইটা আমি পড়াশোনা করে চায়না থেকে শিখে আসছি। এই যে প্রযুক্তির একটা লুকানো প্রযুক্তি আছে, যেই সফটওয়্যারটা এই কাগজের মধ্যে প্রিন্ট করি। আচ্ছা, এখানে যে অডিওটা টাচ করলে যে অডিও ওয়েভ যেটা শোনা যায়, এই অডিও দিয়ে আমি একটা কম্প্রেস ফাইল তৈরি করি কোডিং সিস্টেমে, সেটা এই কলমের মধ্যে ডাউনলোড করি, আর এই সেম সিস্টেমে
একটা এই এই যে ভয়েসগুলি, এই ভয়েসগুলির কোড নাম্বার দিয়ে আমি একটা চিফ তৈরি করি, যে চিফটা প্রিন্ট হওয়ার সময়, যেমন ধরুন CMYK, মানে অর্থাৎ কয়েকটা কালারে প্রিন্ট হতো কাগজটা, আমার চিফটাও একটা কালার, এই 5ম নম্বর কালারটা এই বইয়ের মধ্যে প্রিন্ট হয়। কিন্তু প্রিন্ট হওয়ার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন, বাংলাদেশে যেভাবে প্রিন্ট হয় এরকম না, এটা একটা রেয়ার একটা প্রযুক্তি। এই ধরুন অ আ রস্বই দীর্ঘই প্রত্যেকটা বর্ণের নিচে সেন্সর কোড বসানো আছে। এই কলমটা যে এখানে সেন্সর দেওয়া আছে, সেই সেন্সরটা টাচ করলে এই কলমটায় ওই সেন্সরের সাথে মিলিত হয় দেখে। যেমন ধরুন আপনি টেলিভিশন অন করবেন, আপনি বাসায় গেলেন টিভি দেখতে চান, তো আপনি রিমোটটা হাতে নিয়ে টিপ দিলেন, তার মানে রিমোটের মধ্যে কি আর টিভিটা কিভাবে অন হলো, অর্থাৎ রিমোটের মধ্যে একটা সেন্সর আছে, টিভির ভিতরে একটা সেন্সর আছে। যখন আপনি রিমোট টিপ দেন, টিভির ভিতরের সেন্সরটা এবং রিমোটের সেন্সর দুইটার মধ্যে মিলন ঘটে, একে অপরকে দেখে বা অর্থাৎ সিগন্যাল পাস হয়, তখনই টিভিটা অন হয়। ঠিক সিস্টেমটা এটাই। কলমটা যখন আমি বইতে টাচ করছি, এই কলমটায় যেই লেখায় টাচ করবো সেই লেখার নিচে যে সেন্সর কোড বসানো আছে, সেই সেন্সর কোডটাকে কলমটা দেখতে পায়, তখন কলমটায় বলে ফেলে রস্বই দীর্ঘই, যখন যে ওই নাম্বারিং অনুযায়ী কলমটায় রিড করে। এটা হলো বিষয়। কিছুদিন আগে আমার এই প্রযুক্তি নিয়ে বিবিসিতে একটা নিউজ হয়েছে। তো বিবিসি এটাকে রেকর্ড করেছে এবং চ্যানেল আইতে প্রচার হয়েছে। তো বিবিসির সাংবাদিক ফয়সাল তিতুমির আমার খুব প্রিয় মানুষ, তিনি এসে আমাকে প্রশ্ন করলেন যে জাফর ভাই, আপনি যে এটা তৈরি করেছেন, এই প্রযুক্তিটা যে আপনি করেছেন, এটার প্রমাণ কি? এটার প্রমাণ কি? অর্থাৎ আপনি আমাদেরকে দেখান কিভাবে তৈরি করেছেন। তো আমি প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আমি একটা পেজকে ফুললি তৈরি করলাম ওনাদের সামনে, ক্যামেরাম্যান উনি ছিল, দুজনে ছিল, পুরোপুরি সিস্টেমটা দেখালাম যে এই সিস্টেমে প্রথম আগে মানে ডিজাইন করতে হয়, তারপর কি করতে হয়, তারপর রেকর্ড করতে হয়, অডিওটা নিয়ে ওই এক একটা শব্দের নিচে সেন্সরের মধ্যে লক করতে হয়, সব সিস্টেমগুলো দেখালাম। দেখানোর পরে উনি দেখে মানে ইমপ্রেসড হলো, খুবই মজা পেল যে কত চমৎকার সিস্টেমে আমি এটা তৈরি করি। তখন তিনি বললেন ঠিক আছে চলো আমরা একটা নিউজ করি। অর্থাৎ উনি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে ক্যামেরা সব কিছু নিয়ে আসবে, আমি সেটা জানতাম না। উনি ক্যামেরা নিয়ে আসলো, এসে যখন বুঝতে পারলো যে না এটা আমার দ্বারাই তৈরি, তখন তিনি এই আমার উপর একটা বিবিসি কে নিউজ করেছে, এটা সবাই দেখেছে। শুধু বিবিসি না, আরো অনেক বিবিসি করেছে, মানে প্রথম করেছে ফার্স্ট। আমি যখন এটা প্রথম 2016 সালে বইমেলাতে যখন প্রথম শুরু করি, তখন যমুনা টিভি একজন সাংবাদিক দেখেছে আব্দুল্লাহ তুহিন নামে, তিনি মানে যমুনা টিভির হেড অফ নিউজ, তাকে জানালো যে একটা নতুন প্রযুক্তি আসছে, এটা নিয়ে একটা নিউজ করা যায়। আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে সবকিছু জেনে তিনি একটা নিউজ করেছে। সেখানেও সমস্যা হয়েছে, সেখানে সব শুটিং শেষ, কালকে প্রচার করবে, আমাকে বললো যে কালকে চালাবো, আর চালাচ্ছে না। 3-4 দিন পরে আমাকে বললো জাফর ভাই এইটা তো একটা নতুন সিস্টেম প্রযুক্তি, এইটা অন্য কেউ করেছে কিনা বাংলাদেশে আমাদের একটু দেখার দরকার, কারণ জাতীয় পর্যায়ে যখন একটা নিউজ হবে তখন যদি অন্য কেউ এটা করে থাকে, আপনি প্রথম নাকি অন্য কেউ প্রথম, এটা আমাদের সমস্যা হবে, এই জন্য আমরা একটু যাচাই করছি। তো ওনারা যাচাই করার পরে 1 সপ্তাহ পরে আমাকে ডেকে নিয়ে বললেন যে হ্যাঁ এটা কালকে প্রচার হবে। সারাদিন যমুনা টিভিতে এই নিউজটা প্রচার হয়েছে এবং হেডলাইন নিউজ হয়েছে এটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। এখানে তো বাংলা দেখছি আর কি, কয়টি ভাষা নিয়ে? হ্যাঁ, ভাষা বলতে এই শুধু বাংলা না, আপনি যত ভাষা চান আমি এখানে অ্যাড করতে পারবো। যেমন ধরুন আমি এখন বর্তমানে ইউরোপের জন্য একটা প্রজেক্টে কাজ করছি, আর মানে মধ্যপ্রাচ্য অর্থাৎ পৃথিবীতে প্রায় 20টা দেশের উপরে আছে মানে অ্যারাবিয়ান কান্ট্রি। তো আমি যদি আরবিতে এবং ইংলিশে কোনো বই তৈরি করি, তাহলে ফুল অ্যারাবিয়ান সকল কান্ট্রিতে আমি এটা চালাতে পারি। তো আমি গত রোজার আগের রোজায় আমি উমরায় গিয়েছিলাম সৌদি আরবে। সেখানে গিয়ে সেখানকার অনেকে আমাকে বলেছে যে আমি কিছু বই নিয়ে গিয়েছিলাম সেখানে। ওনারা দেখে আমাকে বললো যে এখানে বাংলা এবং ইংলিশে দেওয়া আছে তো 2 ভাষায়, যে তুমি বাংলাটা বাদ দিয়ে শুধু আরবি ঢুকিয়ে দাও, তাহলে এটা পুরো মধ্যপ্রাচ্য অর্থাৎ প্রায় 20টা দেশে চলবে। এরপর থেকে আমি এসে বানানো শুরু করলাম, প্রায় 80% কাজ শেষ। আমি অ্যারাবিয়ান কান্ট্রিদের জন্য আমি 2 ভাষায় বাংলা এবং আরবিতে, না ইংরেজি এবং আরবিতে করছি। তবে আমি ইচ্ছে করলে, যেমন ধরুন এই বইটা একটা পেজ, হ্যাঁ আমি উপরে যদি 10টা ল্যাঙ্গুয়েজ বলেন, আমি 10টা ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে পারবো। কিভাবে সিস্টেমটা বলি, ধরুন আপনি এই ডাক মানে হচ্ছে হাঁস, এই হাঁস শব্দটা আপনি ফ্রেঞ্চ ভাষায় শিখতে চান, তাহলে আমি উপরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা কোড বসাবো এবং ল্যাঙ্গুয়েজের একটা চিহ্ন দেব। কলমটা আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে টাচ করে যদি
ডাকে ধরেন মানে তখন ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কথা বলবে। আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজে টাচ করে যদি আবার এখানে মানে হাসে বলে ধরেন তাহলে হিন্দিতে বলবে, আপনি উর্দুতে টাচ করে হাসে বললে আবার উর্দুতে বলবে। অর্থাৎ এইভাবে আপনি 100 ল্যাঙ্গুয়েজ চাইলে আমি অ্যাড করে দিতে পারবো। আমার এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যে ক্লাসটা, আমি এটা চায়নার একটা মজার ঘটনা বলি। চায়নাতে আমি যেদিন ধরুন মাল্টি ল্যাঙ্গুয়েজ কি হাউ টু ইউজ দিস মাল্টি ল্যাঙ্গুয়েজ, আমাকে ওই ক্লাসটা হাউ টু ইউজ মাল্টি ল্যাঙ্গুয়েজ এই ক্লাসের শিরোনাম ছিল। ওই দিন আমি যখন ক্লাস করতে গেলাম, আমাকে যিনি ক্লাস করাবেন টিচার, উনি ছিলেন প্রেগনেন্ট এবং নতুন প্রেগনেন্ট, মানে 2-3 মাস নতুন প্রেগনেন্ট হয়েছে। তো ওখানে তো প্রেগনেন্ট হইলেও কোনো ছুটি নাই, এরা ছুটি নেয়ও না, যে প্রেগনেন্ট হয়েছে আমি অসুস্থ আমার ছুটি। ওরা মানে বাচ্চা জন্মের মানে 1 সপ্তাহ আগ পর্যন্ত ওরা অফিসে কাজ করে। তো টিচার ক্লাস করাচ্ছে, একটু পরে পরে বমি করে, মানে বমি করে না, বমিটা আসে না, এরকম অবস্থা। তো আমার এমন খারাপ লাগতেছিল যে আমরা ছাত্র 2জন, আমরা তো কন্ট্রাক্ট বেস পড়তেছি ক্লাসে, 2জন ছাত্র। তো আমি কাছাকাছি বসা আমি ম্যাডামরে বললাম যে আমি আজকে ক্লাস করতে চাই না, মানে কোনোভাবে এই বিদায় নিতে চাই। উনি বললেন যে না, যেই করে হোক আজকের ক্লাসটা তোমাকে শেখাবো। ওই দিন ক্লাস ছিল মাল্টি ল্যাঙ্গুয়েজ কীভাবে করবো, আর আমি একটা কোরআন তৈরি করব। আমার চিন্তা ছিল যে কোরআনের মধ্যে মানে 20 জন কারির এবং 20টা ভাষা দেব, এই পেচিংটা মানে এই সফটওয়্যারের পেচিংটা আমি শিখব। তো ওইভাবে আমি বললাম যে আমাকে মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং 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 বিভিন্ন ব্যক্তিদের ভয়েস দেবো, কীভাবে দেবো তুমি আমাকে দেখাই দাও। সে আমাকে দেখাচ্ছে, এবং এই ক্লাসটা আমার পুরো 3 বছরের ক্লাসে সবচেয়ে কঠিন ক্লাস ছিল। তো আর একটু পরে পরে সে যে বমির ভাব করে আমার খুব কষ্ট ছিল, তাকে আমি বললাম যে আজকে আমি ক্লাস করবো না। সে আমাকে বললো যে আমি অসুস্থ, তারপরে তোমাকে ক্লাস করাতে আসছি, আজকে ক্লাস শেষ না করে আমি যাবো না, তোমাকে শিখাবোই। তো ওখানে তো দুপুরে লাঞ্চ হয় 12টায়, বাংলা মানে দুপুরে হয়ে যায়, মানে 12টায় ওরা লাঞ্চ করে ফেলে, আর সকালে নাস্তা করে খুব ভোরবেলায় ওরা নাস্তা করে, সন্ধ্যায় রাতের খাবার খায় বিকাল 5টায়, রাতে ওরা খাবার খায় না। তো আমার বলেছে যে লাঞ্চ করো, লাঞ্চের বিরতি, লাঞ্চের পরে আমরা তোমাকে এই ক্লাসটা নেব। তো লাঞ্চের বিরতির পরে আমাকে বুঝাচ্ছে বিভিন্নভাবে, আমি কোনোভাবেই নিতে পারছি না। অর্থাৎ দেখুন এক একটা ক্লাস যে কত কষ্টের আমি যে শিখেছি। আমাকে ল্যাঙ্গুয়েজের সিস্টেমটা এটা কিন্তু পুরো একটা অঙ্ক, মানে এত জটিল অঙ্ক, প্রায় 20 জন কারি, মানে 20টা ভাষায় 20 জন কারি, কেমনে এক একটা কারির কাছ থেকে আমি তেলাওয়াত শুনবো, কেমনে এই পেচিংটা শিখবো। তো আমাকে অনেকক্ষণ লাগে বোঝানোর পরে আমাকে বলছে আন্ডারস্ট্যান্ডিং দিস মিনিং, মানে তুমি কি বুঝতে পেরেছো এটা? আমি বলি নো, নট ইয়েট, আমি এখনো বুঝি নাই। ওকে, সে বিরক্ত হচ্ছে না, বলছে ওকে লেটস স্টার্ট এগেইন, চলো আবার শুরু করি। আবার সে শুরু করে প্রথম থেকে কেমনে কীভাবে করতে হবে পুরো বোঝানোর পরে আবার বলে আন্ডারস্ট্যান্ড, গট ইট, মানে তুমি পেয়েছো, বুঝেছো? আমি বললাম নো, নট ইয়েট। মানে 4-5বার বলার পর সে কিন্তু বিরক্ত হয় না, আমি বড় উল্টা বিরক্ত হইতেছি যে আমি নিতে পারতেছি না। তাকে আমি বললাম যে প্লিজ ওয়েট, আই নিড টু রেস্ট। অর্থাৎ আমার মানে মাথার মগজটা মনে হয় যেন গলে যাচ্ছে। সে যে আমার বুঝাচ্ছে, আমি যে নিতে পারতেছি না, এই যে ক্লাসটা এত কষ্ট ছিল আমার। অর্থাৎ চাইনিজরা যে এই যে এত কিছু তৈরি করে, এদের ব্রেন যে প্রাকৃতিকভাবে যে ব্রেনে অনেক চাপ নেওয়ার যে বিশাল যোগ্যতা পাওয়ার, এটা আমাদের নাই, বাঙালিতে আমাদের নাই। আমরা কিন্তু ব্রেনের চাপ নিতেই চাই না। কিছুক্ষণ পরে আমরা পরে আমি ওকে বললাম যে ঠিক আছে আমি একটু রেস্ট নিই। আমার কাছে মনে হয় যে আমি একটু চুপচাপ থাকি, মানে ইয়ার মধ্যে টেবিলের মধ্যে মাথা দিয়ে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। চুপ থেকে মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ আমার এই ক্লাসটা সহজ করে দাও, আমি তো আসলে নিতে পারতেছি না। সেও ছাড়তেছে না, সে আজকে শিখাবি আমাকে। পরে আমি বললাম ওকে লেটস স্টার্ট এগেইন, আবার শুরু করো। তো আবার সে শুরু করলো। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে কোন দিক দিয়ে কেমনে কীভাবে ক্লাসটা পুরোটা আমি বুঝলাম। বোঝার পরে আমি আবার বলছি প্লিজ গিভ মি সাম টাইম, আই উইল ট্রাই এগেইন, মানে বাই মাই সেলফ, আমি নিজে চেষ্টা করি, আমাকে একটু সময় দাও ওরে বললাম। বলার পরে সে আমাকে সময় দিলে আমি পুরোটা কাজ করলাম। করে দেখলাম যে না, এত মানে সহজ হয়ে আমাকে মানে বুঝতে পারা মানে কি, একটা অঙ্ক বোঝা মানে কি সহজ হয়ে গেল। আমি করলাম, করার পরে এরপরে বললো যে ইউ হ্যাভ টু মানে আমাকে বললো 5 বার তুমি করো, তোমাকে 5 বার পুরো অঙ্কটা মানে পুরো সিস্টেমটা 5 বার করো আমাকে বললো। আমি 5 বার করার পরে সে খুশি হইলো যে জাফর আমাকে বললো যে তুমি আজকে শিখতে পারছো। পরে আমাকে আবার হোমওয়ার্ক দিল যে বাসায় যাও, বাসায় গিয়ে তুমি এইটা চেঞ্জ করে দিল, সিস্টেমটা চেঞ্জ করে দিল, এইভাবে তুমি আবার করে নিয়ে আসবা। বাসায় যেতে আবার রাত 11টা বাজলো। অর্থাৎ আমি যেখানে পড়ি সেখান থেকে মানে চায়নায় কিন্তু বেশিরভাগ মানুষই মাটির নিচে, অর্থাৎ
মানে মেট্রো ট্রেনে চলে বেশিরভাগ মানুষই। তো বিশাল বিশাল হাইরেজ বিল্ডিং, তো মানুষ বিল্ডিং থেকে নেমেই আবার চলে যায় মাটির নিচে, অর্থাৎ রাস্তাঘাটে মানুষ খুব কমই দেখা যায়। তো প্রায় 20 মাইল দূর, 20 মাইল যেতে 10 মিনিট মতো লাগে, সময় লাগে, ট্রেনে উঠে বসে মানে চলে যাই ওখানে। বাসায় 11টায়, রাত 11টায় গিয়ে আমি প্রায় 2 ঘন্টা প্র্যাকটিস করলাম আমার ক্লাসটা করে এসে এরপর দিন আমি আবার দেখালাম। আমার এইটা একটা স্মরণীয় ঘটনা যে কত যে কষ্ট। মানে আমি যে একটু আগে বলছিলাম যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য, অর্থাৎ আমি যখন এটা শিখতে যাই, শিখি, এবং 3 বছরের মধ্যে আমি যখন বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আসি, দেশে এসে আমি যখন আবার চায়নায় যাই, আমার মনে হয় যেন আমি আমার কলিজা ছিঁড়ে যায়, এত কষ্ট যে আবার গিয়ে এই অক্টোপাস ঝিনুক খাবো, আবার গিয়ে এই যে এই শুকনো খাবার খাবো, আর এত কষ্ট করব। কিন্তু আমি তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছি নতুন কিছু সৃষ্টি করতে গেলে এবং লক্ষ্যে পৌঁছাতে গেলে এই চ্যালেঞ্জ নিতেই হবে। এখানে ছোট্ট আরেকটা ইনফরমেশন দিই, আমি যখন চায়না যাই এবং আমি যখন এই প্রযুক্তি দেখি যে এটা আমাকে শিখতে হবে, কিন্তু টাকা লাগবে অনেক টাকা, প্রায় 30-40 লাখ টাকা লাগবে পুরো 3 বছর থাকতে। আমার এত টাকা কোথায় পাবো? আমার বাবা তো আমাকে এত টাকা দিতে পারবে না। আমার এই যে মিডিয়াতে কাজ করেছি, আপনি বলেছেন মিডিয়াতে কাজ করে আমার একটা ছোট্ট জায়গা ছিল ঢাকাতেই, এবং এটা দর্শকদের জানার দরকার যে আসলে আমি যে আমার মূল্যবান একটা জিনিস বিক্রি করে আমি চায়নাতে পড়তে গিয়েছিলাম। ঢাকার যাত্রাবাড়িতে আমার 3 কাঠা জায়গা ছিল ঢাকায়। আমি চায়নাতে প্রথমবার, দ্বিতীয়বার গিয়ে যখন সিদ্ধান্ত নিলাম যে আমি চায়নাতে পড়াশোনা করব, তখন আব্বাকে বললাম যে আব্বা প্রায় 20-30 লাখ টাকা লাগবে। আমার ফ্যামিলিকে বললাম টাকা এত টাকা কোথায় পাবো? তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার জায়গাটা বিক্রি করি। কারণ দেখেন, কারণটা হচ্ছে এই জায়গাটা বিক্রি করে আমি যদি এই প্রযুক্তিটা শিখে আসি, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে শিশু শিক্ষায় একটা বিপ্লব ঘটবে। এটা শুরুতেই আল্লাহ আমাকে সেই বুস্টটা দিয়েছেন, আমি বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে সামনে যে একটা দেয়ালের পিছনে আমি আলো দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যখন এটা পুরোপুরি শিখে ফেলবো, আমি মনে হয় কিছু বড় ধরনের কিছু করতে পারবো। অর্থাৎ আল্লাহ আমাকে শিখাবেন তিনি, তার পরিকল্পনা। আমি আব্বাকে বললাম আব্বা আমি জায়গাটা বিক্রি করে ফেলি। আব্বা বলে বলস কি, এই জায়গা ঢাকা শহরে এত কষ্ট করে জায়গা রেখেছো, আবার বিক্রি করে দিবা? আমার ওয়াইফ বললো প্রশ্নই আসে না, বিক্রি করা যাবে না। আমি কারো কথা শুনি নাই, চুপচাপ এই জায়গা বিক্রি করে 1 ব্যাগ টাকা এনে বাসায় এনে গণলাম। আমার ওয়াইফ জিজ্ঞেস করলো যে এত টাকা কোথায় পাইলা? তাই আমি বললাম যে আমি জায়গা বিক্রি করে আসছি। বলো কি, জায়গা বিক্রি করে ফেলছো? আব্বা বল না করলো, সবাই না করলো? আমি বললাম হ্যাঁ। এই টাকা খরচ করলাম, খরচ করে চায়না এই যে কষ্ট করে শিখলাম। দেখুন, এই যে বললাম যে প্রতিবারই যখন দেশে আসি আমার যেতে মন চাইতো না, কিন্তু এই যে আমি জায়গা বিক্রি করে খরচ করে ফেলছি, আমার যেতে হবে, শিখতে হবে, যত কষ্টই হোক। শেষমেশ আমি 3 বছর কষ্ট করে আমি কাজটা শিখে আসছি। আর এখন এই শিখে আসার পরে 2016 সাল থেকে এই গত 5 বছর আমি একাই বাংলাদেশে এই মাঠে, অর্থাৎ এই প্রযুক্তির মাঠে আমি একাই মানে খেলোয়াড়। মানে আমার সাদিক, আমরা আসলেই আপনার মূল্যবান কথাগুলো শুনছি। আমরা দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আসলে জীবনে যদি আপনি আপনার লক্ষ্যকে বাস্তবায়ন করতে চান, আপনি যদি সাকসেস হতে চান, তাহলে অবশ্যই এই যে চ্যালেঞ্জগুলো আমাদের আজকের এই অতিথি বলছেন, এই চ্যালেঞ্জগুলো আপনাকে নিতেই হবে। এবং এই সাহস, এই হিম্মত যদি আপনার থাকে, আপনি অবশ্যই সাকসেস হবেন। হ্যাঁ, এখানে সাকসেসের পিছনে 2টা বিষয় আমি মনে করি। আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি কিভাবে সাকসেস হলেন, 2টা বিষয়। একটা হলো যে নিজের ইচ্ছা শক্তি, আরেকটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। এই 2টা আমি মনে করি, এই 2টা। কারণ এই যে ধরেন কারণটা বলি, আমি চায়না থেকে শিখে আসছি, পুরো প্রযুক্তিটা শিখে বাংলাদেশে আসছে, সব টাকা কিন্তু আমি খরচ করে ফেলছি। এখন এই কলমটা, এই বইগুলি আমি বের করবো কিভাবে? আমার তো এখানে কোটি কোটি টাকার ইনভেস্ট লাগবে। বাংলাদেশে আমি একটা কোম্পানি করতে হবে, তারপরে কারণ উদ্যোক্তা যারা, তাদেরকে এই বিষয়টা কিভাবে আমি কোম্পানিটা করলাম, এটা কিভাবে মার্কেটিং করছি, এটা জানা দরকার আছে। আমি চায়না থেকে শিখে আসছি, তরতাজা আমি শিখে আসছি মাত্র। এসে আমার কাছে একটা স্যাম্পল আছে, আমি মানুষকে দেখাচ্ছি যে আপনারা যে কেউ ইনভেস্ট করেন, আমি এটা তৈরি করে দেবো, আপনারা ইনভেস্ট করেন, এটা বাজারজাত করেন। প্রয়োজনে আমি কর্মচারী হিসেবে কাজ করব। কিভাবে বাজারজাত করছেন, কিভাবে করব, মানে প্রয়োজনে আমি কর্মচারী হিসেবে কাজ করব। অনেক জায়গায় দেখালাম। মনির হোসেন শিকদার নামে আমার কোম্পানির চেয়ারম্যান, তাকে দেখানোর পরে তিনি একজন মানে বর্তমান সরকার সহ মানে খুব ফেমাস একজন মানুষ, মানে নারায়ণগঞ্জ বাড়ি। তাকে দেখানোর পরে সে বলল ঠিক আছে আমি ইনভেস্ট করব। কারণ সে বুঝতে পেরেছে যে এই প্রযুক্তিটা যদি এখানে কেউ ইনভেস্ট করে, তাহলে এটা একটা বাংলাদেশে একটা বড় ধরনের একটা কাজ হবে শিশু শিক্ষায়। তিনি ইনভেস্ট করলেন,
সাথে সাথে আমি কাজ শুরু করলাম, কাজ শুরু করে দ্রুত আমি বইগুলো তৈরি করলাম। প্রথম এই যে 15টা বই, এগুলি কিন্তু বিভিন্ন অভিভাবকদের পরামর্শের আলোকে 15টা হয়েছে। প্রথম আমি করেছিলাম 6টা বই, 6টা বইয়ের পরে করেছি 10টা, তারপর 12টা। 2020 সালের আপডেট সর্বশেষ লাস্ট এটা হচ্ছে 15টা বই সহ একটা কলম, এক সেট। অনেক চ্যালেঞ্জ নিয়েছেন। জাফর সাদিক, আপনার কাছে এখন জানতে চাই যে এটা নিয়ে আপনার ভবিষ্যতে আর কি কি প্ল্যান আছে? হ্যাঁ, তবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমি নতুন নতুন কিছু জিনিস তৈরি করছি। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়েছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারপরে মিডিয়াতে কিছুদিন কাজ করে তারপরে আমি চায়নায় গিয়েছি। আমি কিন্তু ইঞ্জিনিয়ার না। আমাকে অনেকে বলে ইঞ্জিনিয়ার, না আমি কিন্তু ইঞ্জিনিয়ার না। দর্শকরা ভুল করতে পারেন, আমাকে অনেকে বলে আমি মানে ইনভেন্টর, বিজ্ঞানী, না মোটেও না। আমি একজন সফটওয়্যার ডেভেলপার, যে কেউ হতে পারে। চায়নার তাইওয়ানের কয়েকজন বিজ্ঞানী এই প্রযুক্তি আবিষ্কার করেছে এবং আমি সেখানে চায়নাতে গিয়ে এই প্রযুক্তিটা ব্যবহার করে কাস্টমাইজ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বা শিশুদের শিক্ষাকে কিভাবে ডিজিটাল করা যায় সেই সিস্টেমটা, ফরম্যাটটা আমি 3 বছরে শিখে আসছি। আমি কিন্তু বিজ্ঞানী না, অনেকে ভুল করতে পারেন, অনেকে বলেও। হ্যাঁ, তবে বিজ্ঞানী মানে হচ্ছে বিশেষ জ্ঞান, নতুন কিছু। হ্যাঁ, এটা এক অর্থে এটা ঠিক আছে, নতুন কিছু নিঃসন্দেহে। কারণ গত 6 বছর ধরে আমি বাংলাদেশে বিজনেস করছি, একটার পর একটা বই তৈরি করছি। বাংলাদেশে আর কেউ জানে না এই সিস্টেমটা। তার মানে নিঃসন্দেহে বিশেষ কোনো জ্ঞান আমি জানি। অবশ্যই এটা আবিষ্কার আমরা বলবো। কিন্তু আবিষ্কারক বা আবিষ্কার যে এটা ব্যাপক বিষয়, আমরা যে মানে বিশাল কিছু বুঝি, হয়তো সেরকম না। কিন্তু তারপরেও দেখুন, বাংলাদেশে এখন প্রায় 1 লক্ষের উপরে ফ্যামিলিতে এই কলমটা দিয়ে বাচ্চারা পড়ছে। এবং আমাকে অনেক অভিভাবক বলে যে আমাকে বলে যে জাফর ভাই, আমরা বুঝতেও পারি না যে আমার বাচ্চা যে এত কিছু শিখে। অর্থাৎ এই কলমটা প্রথম দিন নেওয়ার পরে বাচ্চাকে নিয়ে বাবা মা একটু মজা করে, একটু অন করে কিভাবে, অফ করে কিভাবে শিখিয়ে দেয়। তারপরে 1 দিন 2 দিন পরে কিন্তু আর বাচ্চা নিজেই খুলে টাচ করে পড়ে। এবং পড়তে পড়তে এতগুলি বই। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে, ভাই 15টা বই কেন? 2-3 বছর বাচ্চা 15টা বই পড়ে কেন? হ্যাঁ, এখানে প্রশ্নের উত্তর হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, এই 4টা বই হচ্ছে বেসিক, আর বাকি বইগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং বুক। ইংলিশটাকে আমি গুরুত্ব দিয়েছি। অর্থাৎ এখানে ধরুন ফ্রুটস নিয়ে একটা বই, তারপরে অ্যানিম্যাল একটা বই, বার্ড, পাখি নিয়ে একটা বই। একটা বইয়ের মধ্যে বইগুলো ছোট ছোট। ধরুন এই যে অ্যানিম্যালের বইটা, বড় বড় জীবজন্তুগুলি, বাচ্চারা যখন দেখবে যে ও এটা টাইগার, এটা লায়ন, এটা টাইগার, এটা জিরাফ, এটা মাঙ্কি, এটা চিন্তা অনেক সহজ। হ্যাঁ, সহজ হয়। এই জন্য একটা বইকে আমি আলাদা সাবজেক্ট ওয়াইজ তৈরি করেছি। অর্থাৎ 2 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য মূলত এটা একটা আইডিয়াল প্রোডাক্ট, এটা তৈরি করেছি। পাশাপাশি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইসলামিক বা মাদ্রাসায় পড়েছি, আমি সামনে কাজ করছি অলরেডি। আমি পুরো কোরআনটা নিয়ে কাজ করতেছি, সম্পূর্ণ কোরআনটা একেবারে পেজ ওয়াইজ পুরো কোরআনটা ডিজিটাল করতেছি। সাথে ইসলামের মৌলিক বিষয়গুলি যা যা আছে, অর্থাৎ অজু, গোসল, তায়াম্মুম, কালেমা, সূরা, দোয়া, নামাজ, সব কিছু নিয়ে একটা ফ্যামিলি প্যাকেজ তৈরি করতেছি। ধরুন আপনার ফ্যামিলিতে আপনার বাবা আছে বৃদ্ধ, আপনার মা, আপনার বোন, আপনার ভাবি, আপনার ভাই, একটা ফ্যামিলিতে অনেকে থাকে। প্রত্যেকের জন্য ইসলাম শিখতে পারে। তাদের জন্য আগামী রমজানের আগে, অর্থাৎ আগামী 2-3 মাস পরে এটা আসবে। নাম হচ্ছে কিউ পেন, মানে কোরআনিক পেন। এই নামে আমি আনতেছি ইনশাল্লাহ। এটা 2nd এডিশন আসতেছে। অর্থাৎ আগে আমার 10টা বই সহ একটা সেট ছিল, আমি সেল করেছি প্রায় 1 বছর। এখন 2nd এডিশনে আমি পুরো কোরআনটা যোগ করছি। এখানে 15 খণ্ডে পুরো কোরআনটা পাওয়া যাবে। সাথে আরও 5টা বই থাকবে, অজু, গোসল, তায়াম্মুম, কালেমা, সূরা, দোয়া, নামাজ শিক্ষা, দোয়া, এইভাবে ইসলামের মৌলিক বিষয়গুলি সহ সব টোটাল 20টা বই নিয়ে একটা সেট হবে। সেটার দাম হবে হয়তো 4000 টাকা, আর এইটার দাম কিন্তু 3000 টাকা। দর্শকরা জানে, কারণ গত 3-4 বছর ধরে সেম একই দাম বাড়েও না কমেও না। তবে এই প্রযুক্তিটা পৃথিবীর অন্যান্য যে দেশে, আমার সাথে পড়াশোনা করেছে চায়নাতে রাজেশ নামে ইন্ডিয়ার একটা ছেলে, ওরা এই কলমটাকে 8000 রুপি বিক্রি করে। তো ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে আমরা ফুল সেট বই সহ বিক্রি করি 3000 টাকা, আর ইন্ডিয়ায় বিক্রি হয় 8000 টাকা। তারপরে অ্যামাজন, আমেরিকা সহ, ইউকে সহ পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিক্রি হয় $50, 50 USD, তাও কি বাংলাদেশের টাকায় প্রায় 4-4.5 টাকা। কিন্তু বাংলাদেশে আমি বিক্রি করি 3000 টাকায়, যেন সহজে মানুষ নিতে পারে, আমাদের সন্তানরা যেন সহজে শিখতে পারে।
এই সাথে বিশেষ করে কোরআন শিক্ষাটাকে আমি খুব ভালো করে এই সেটে দিয়েছি। আপনার কোরআনিক পেন যেটা আসছে আর কি, এটার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনি সুন্দরভাবে কাজগুলো শেষ করেন। আমরা দর্শকদেরকে আবার নতুন কিছু দিতে যাচ্ছি আপনার মাধ্যমে। জি, আমরা এ পর্যায়ে শুনতে চাচ্ছি আমাদের তরুণ যে সমস্ত উদ্যোক্তারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি আমার সাথে দুইটা বিষয় সম্পৃক্ত। একটা হচ্ছে আমি উদ্যোক্তা, আর একটা হচ্ছে আমি ক্রিয়েটর। আমি এইগুলি আমি তৈরি করেছি এবং আমার তৈরি করার জিনিস আমি বিক্রি করছি, সেল করছি। এইরকম কিন্তু বাংলাদেশে খুব কম। যারা উদ্যোক্তা বা যারা সেলার তারা বেশিরভাগই অন্যের প্রোডাক্ট এনে সেল করে, তাই না? আমার বিষয়টা ভিন্ন। কিন্তু উদ্যোক্তা আমি শিখে এসে আমি যে উদ্যোক্তা হয়েছি, এখানে কিছু বিষয় আছে। অর্থাৎ এখানে পুঁজি বিনিয়োগ করতে হবে। মানে আপনি জানবেন যে পুঁজি বিনিয়োগ করলে এখানে রিস্ক থাকতে পারে, এখানে লস হওয়ার সম্ভাবনা আছে। তা এই লসটাই হচ্ছে আপনার উপর ওঠার সিঁড়ি। যা আমি কিন্তু মানে অনেক লস করেছি, প্রত্যেকটা লস থেকে আমি শিক্ষা নিয়েছি। অর্থাৎ আমি কি করছি চোখ কান খোলা রাখতে হবে। একজন উদ্যোক্তাকে প্রথমেই আপনি 20,000 টাকা দিয়ে শুরু করলেন, ধরুন আপনি 20,000 টাকা দিয়ে যে আপনি ব্যবসা শুরু করলেন, আপনি কাপড়ের ব্যবসা করবেন ধরুন। তো 20,000 টাকা আপনি সেল করার সময় কিনার ক্ষেত্রে কিনতে গিয়ে আপনাকে লাভ করতে হবে। কেনার সময় আপনি বুঝবেন যে এইটা মানে বেশি দাম দিয়ে কিনবেন না যেন আপনি লস মানে আবার পরে লস করতে হয়। কেনার সময় আপনাকে লাভ করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে আপনাকে খুব চোখ কান খোলা রাখতে হবে সকল ক্ষেত্রে। এখন যখন ধরুন আমরা এই আমাদের প্রোডাক্টগুলি 90% ক্ষেত্রে অনলাইনে পাওয়া যায়, অফলাইনে খুব কম পাওয়া যায়। অর্থাৎ আমরা লাইব্রেরিতে খুব কম দিই, কারণ যা প্রোডাক্ট নিয়ে আসি অনলাইনে সেল হয়ে যায়। অর্থাৎ আমি প্রোডাক্ট এনে মানে বেশি দিন রাখতে পারি না, সেল হয়ে যায়। আবার আমাদের এই কলমগুলো তৈরি করতে 25 দিন লাগে। আমি একসাথে ডিমান্ডটা অনেক বেশি, ডিমান্ডটা বেশি, সার্ভিস কম। হ্যাঁ, তো এই জন্যে উদ্যোক্তাদের অবশ্যই মাথা ঠান্ডা রেখে মানে বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম নিয়ে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে যে আমি এই 20,000 টাকার প্রোডাক্ট কিনলাম, আমাকে এইটা 30,000 টাকা সেল করতে হবে বা 25,000 টাকা সেল করতেই হবে। এবং এইটা সেল করার জন্য যত রকমের চিন্তা, পরামর্শ নেওয়া, বুদ্ধি নিতে হবে। তারপরে তো অনেকে লস করে। হ্যাঁ, যদি লস করেন আপনি, সেই লসটা হবে আপনার উপর ওঠার সিঁড়ি। এর পরের বার কিন্তু আপনি 2বার 3বার 4বার লস করার পরে 5বার কিন্তু লস করবেন না। আর যদি আপনি মানে লস বারবার করতেই থাকেন, আর যদি আপনি ভালো করে খেয়াল না করে মানে অর্থাৎ বুদ্ধিমত্তাকে কাজে না লাগিয়ে, চিন্তা শক্তিকে কাজে না লাগিয়ে আপনি ব্যবসা করতে যান, তাহলে কিন্তু আপনাকে হোঁচট খেতেই হবে। তবে হোঁচট খাওয়াটাও কিন্তু একটা উপর ওঠার সিঁড়ি। অবশ্যই অবশ্যই। আরেকটা হলো যে মনোবল ঠিক রাখতে হবে। এবং আপনি যদি মুসলিম হন, অবশ্যই আল্লাহর উপর মানে আপনি সেল করছেন, যেমন মাঝে মাঝে আমার সেলটা পড়ে যায়। যে কোনো জিনিসে কিন্তু একটা মানে ঊর্ধ্বগতি থাকে, আবার লো গতি, দুটোই থাকে, তাই না? মানে জোয়ার ভাটা দুটোই থাকে। যখন সেল কমে যায় আমি মানে অবশ্যই আল্লাহকে বলি যে আল্লাহ আমার সেলটা বাড়িয়ে দাও। কারণ এখানে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আপনি পাবেন, আপনার চেষ্টা থাকতে হবে আর আল্লাহর সাহায্য চাইতে হবে। এই দুইটা সমন্বয়ে আমি মনে করি যে আপনি সফলতার সিঁড়ি পাবেন ইনশাআল্লাহ। জি, উদ্যোক্তাদের আসলে হতাশ হলে চলবে না। নিশ্চয় হতাশ এই শব্দটা উদ্যোক্তাদের সাথে যাওয়া যাবে না। লস হয়েছে কোনো সমস্যা নাই, আপনি লসকে আবার দাঁড়িয়ে যেতে হবে, এটাই হচ্ছে উদ্যোক্তা। এইভাবেই তো একজন তরুণ উদ্যোক্তা সাকসেসের দিকে এগিয়ে চলে। জি, আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে লার্নিং পেন, এই যে উদ্ভাবক আপনি যেটা করেছেন, এটা বর্তমান সময়ে বাংলাদেশে আসলে এই করোনাকালীন মুহূর্তে বাংলাদেশে তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই মুহূর্তে আমাদের এই ছোট্ট বাচ্চাদের এই কলমটি আসলে কতটুকু ভূমিকা পালন করছে? হ্যাঁ, দেখুন, এটা আল্লাহর কাছে শুকরিয়া যে এই করোনাটা, যদিও করোনা আমিও আক্রান্ত হয়েছি, প্রায় 20 দিন আমি শোয়া ছিলাম। এই করোনাটা একরকম আমার জন্য আশীর্বাদ হয়ে আসছে। কারণ গত রমজান থেকে গত 3-4 মাস ধরে আলহামদুলিল্লাহ গত 4 বছরের মানে সকল রেকর্ড ব্রেক করেছে আমার এই গত 4 মাসে, এত সেল হয়েছে আলহামদুলিল্লাহ। এইটা মানে বাচ্চারা যেখানে বাসায় থাকে, বাচ্চারা মা বাবাকে খুব মানে 3-4-5 বছরের বাচ্চা যাদের ঘরে আছে, ওই মা বাবা জানে যে কত কষ্ট একটা বাচ্চাকে আটকে রাখা। কারণ সকালে উঠে আপনি অন্য সময় স্কুলে নিয়ে যেতেন বাচ্চাকে, আর এখন সারাদিনে সে ঘরে বসা। এই এডুকেশনাল টয়, শিক্ষামূলক এই খেলনাটা, এটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে। 1 বছরের মধ্যে কিছুই হবে না ইনশাল্লাহ।
যদি হয় 2% হবে সর্বোচ্চ, বা 1% হবে। আচ্ছা, কারণ 1 বছরের পরে অনেক সময় আমাদের কাছে এই যে কলম নষ্ট আসে, যেগুলো 2 বছর 3 বছর ব্যবহার করেছে, এরকম কলম নষ্ট আছে। আমি যখন শুরু করি বেশ বিজনেসটা, তখন আমি চিন্তা করেছিলাম যে কলম তো অনেক নষ্ট হবে, কারণ এটা তো ডিভাইস, আর বাচ্চারা তো আসার দেবে। বাচ্চা আসার দেওয়ার যে শক্তি, অর্থাৎ 2 থেকে 5 বছর বয়সী এই বাচ্চাদের আসার দিলে, অর্থাৎ মানে আঘাত করলে যেই পরিমাণ শক্তি ইউজ করবে, তাতে কিছু সেই হবে শক্তি না। প্রোটেক্টেড, ওই কিছু হবে প্রোটেক্টেড। না। এই কলম দিয়ে আপনি পেরেক মারতে পারবেন, ওইভাবে তৈরি করা এটা। আলহামদুলিল্লাহ বাহ, অনেক সুন্দর, টেকসই সুন্দর। জিনিসটা। এটা বাচ্চারা নিয়ে, বাচ্চারা তো আঘাত করেই না, বরং এটাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, এটা আমার অসাধারণ আবিষ্কার। এই কলমটা কথা বলে, গান শোনায়, গল্প শোনায়, কবিতা শোনায়, আবার আমাকে পড়ায়। তার মানে এটা অনেক পছন্দের আমার জিনিস, বাচ্চারা মনে করে। এই জন্য এটা সহজে নষ্ট হয় না। তারপরে তো 2-1টা ব্যতিক্রম বাচ্চা আছে, ওরা তো আসার দিয়ে জুড়ে নষ্ট হয়। তো নষ্ট হলে আমরা ঠিক করে দিই বা চেঞ্জ করে দিই। তবে ওয়ারেন্টি তো একটা পিরিয়ড আছে, বা কিছু ক্রাইটেরিয়া আছে, যদি পানি ঢুকে ভিতরে সেটা ওয়ারেন্টি থাকে না। তবে এই করোনার সময়টায় বাচ্চারা মানে প্রচুর এনজয় করছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের জাফর সাদিককে আমাদের এই স্টুডিওতে উদ্যমী তারুণ্যে আপনি যে আপনার সফলতার গল্প শোনাচ্ছিলেন আমাদের দর্শকদেরকে। আমিও ধন্যবাদ জানাই পেন ভিশন টিভিকে, এবং পেন ভিশন টিভির সার্বিক সফলতা কামনা করছি। আজকের এই উদ্যমী তারুণ্য, এই চমৎকার একটা নাম উদ্যমী তারুণ্য, এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমার মতো ছোট্ট একটা গুনাহগার আল্লাহর বান্দাকে আজকে আপনারা ডেকেছেন। আমি রিয়েলি নিজেকে ধন্য মনে করছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় জাফর সাদিককে আমাদের এই স্টুডিওতে আসার জন্য, এবং আপনার এই অনবদ্য আবিষ্কার আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অতিথি যে কথাগুলো আমাদেরকে বলছিলেন, আপনি যদি জীবনে সাকসেস হতে চান, যদি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে হিম্মত হারা হলে চলবে না, সাহস রাখতে হবে, হতাশ হলে চলবে না। সাকসেসের স্বর্ণদুয়ারে পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।